মানুষ চাঁদা দিতেও চায়, মানুষ যে চাঁদাবাজি যে করছে চাঁদা দিতেও চায়, কিন্তু মানুষ এই নিশ্চয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে, কয়জনরে দেবে। জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন, যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার যে অত্যাচার করবে, সে অত্যাচার মানুষ সহ্য করার জন্য ক্ষমতা রাখে, কিন্তু এখন চারমুখী অত্যাচার মানুষ সহ্য করতে পারছে না, তাই না? এবং সেই নির্বাচিত সরকারকে তারা একটা গ্যারান্টি দিবে চাঁদাবাজির বা আদার্স, লাইসেন্স দেবে। যাও বাবা, তোমাদের কি দিয়েছে লাইসেন্স, তোমরা এখন যা ইচ্ছা করো। এখন সবাই বললো আমার কাছে লাইসেন্স আছে, আমার কাছে লাইসেন্স আছে, আমিও কেন করব না এটা। এই জায়গা থেকে মানুষ রক্ষা পেতে চায়। আমি আরো বহুদিন বলেছি, মানুষ চাঁদা দিতেও চায়, মানুষ যে চাঁদাবাজি যে করছে চাঁদা দিতেও চায়, কিন্তু মানুষ এই নিশ্চয়তা পাচ্ছে না যে কারে চাঁদা দেবে, কয়জনরে দেবে। সবাই সে দাবি করে। এতজনকে চাঁদা দিয়ে তো মানুষ ব্যবসা করতে পারবে না, মানুষ জীবন ধারণ করতে পারবে না। মানুষের চাকরি চলে যাচ্ছে, মানুষের খাবারের অভাব পড়ছে, মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতিতে অভাব পড়েছে, মানুষ একটা অনিশ্চিত জীবনে যাচ্ছে, শিক্ষার পরিবেশ নাই, সবকিছু নিয়ে মানুষ এখন আতঙ্কগ্রস্ত যে ডক্টর ইউনূস কবে বিদায় নিয়ে নতুন একটা সরকারকে দেবে। সে যেই হোক, সে জামাতের হোক, বিএনপির হোক, অন্য দলের হোক, আর ইনক্লুসিভ ইলেকশন হইলে সেটা যদি আওয়ামী লীগও আসে, কারো আপত্তি নেই। এখন অনেকেই মানে অভিযোগ করছেন যে জামাত আ মানে তারা ক্ষমতায় আসবে। নির্বাচন তখনই হবে যখন নিশ্চিত হবে যে জামাত ক্ষমতায় আসবে। এইজন্য যত রকম ব্লুপ্রিন্ট করা কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকশন মেকানিজম এগুলো নাকি জামাত করে ফেলেছে। এরকম অভিযোগ কিন্তু খুব জোরে সোরে আসছে। আমি সিউর আপনার কানেও এরকম অভিযোগ গেছে। আছে, আছে, এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই, আমিও শুনছি। কিন্তু শোনা কথাটা আমরা বিশ্বাস করব না, আমরা দেখবো যে অ্যাক্ট অনুযায়ী। এখন 17 তারিখে যদি তারা স্বাক্ষর না করে, তাহলে জাতির কাছে এটা পরিষ্কার হবে যে তারা নির্বাচনের যে রোড ম্যাপ আছে সে জায়গায় তারা যেতে চায় না, তারা ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায়। ওকে। এখন ভিন্ন পথে যে ক্ষমতায় যেতে চায় এরকমও একটা তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা নাকি টেলিফোনে আড়ি পাচ্ছে এবং আ আ এবং এনটিসিবি যেটি ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আ তারা যে ফোনে আড়ি পাততে পারত এইসব ইকুইপমেন্ট তো তাদের কাছে আছে। এগুলো নাকি এখন জামায়াত হস্তগত করেছে এবং তারা নাকি বিভিন্ন রাজনীতিবিদদের এমনকি প্রধান উপদেষ্টারও অ ফোন আলাপ তারা রেকর্ড করছে। আপনি শুনেছেন নিশ্চয়ই এরকম কথা? এটা তো জামাত নেতা নিজেই দাবি করছেন আমাদের কাছে অমুক অমুকের ইয়ে আছে, এবং সেই ইয়েটা কিভাবে পেয়েছেন সেটা তো উনি ক্লিয়ার করেন নাই। উনি কি ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন, সামনাসামনি রেকর্ড করেছেন, না এমটিএসসির মাধ্যমে, যেটা সরকারি গোয়েন্দা সংস্থা রেকর্ড করার যে অনুমতি আছে, সরকার তো আইন করে সেটা করেছে, এই যে কারো কল রেকর্ড করার আপনার আমার সবার করতে পারে। তো সেটা কি ওই সরকারি সহায়তায় করছে? এটা তো ক্লিয়ার না। যদি মানে মানে তার আগে আপনি জানেন যে নাহিদ ইসলামও একই রকম দাবি করেছিল যে উপদেষ্টাদের বক্তব্য তাদের কাছে আছে। কারা সেফ এক্সিট করতে চায়। বিষয়টা অনেক অ্যালার্মিং না? অবশ্যই অ্যালার্মিং। তাহলে তো একজনের উপর আরেকজনের আস্থা থাকবে না। কিন্তু আবার এই সংস্থাটা যদি আপনি যেটা বললেন, সংস্থায় যে রেকর্ডিং যে ক্ষমতা আছে সেখানে যদি তাদের লোক থাকে, তারা তাদের মাধ্যমে যদি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে, তাহলে তো এটা আবার অন্যায়। এটা এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় যন্ত্রকে তো তারা ব্যবহার করে এটা করতে পারে না। কিন্তু আমি আবারও বলছি, আপনি তো সিওর না তারা কোন মাধ্যম থেকে এটা পেয়েছেন এবং কিভাবে দাবি করছেন। তো তাদেরকে আপনি সরাসরি অভিযুক্ত করতে পারবেন না। বাট কালচার যদি মনে করেন, এটা তো একটা নিন্দনীয় কালচার। আপনার কাছে কেন আরেকজনের রেকর্ড থাকবে? আর যদি রেকর্ড থেকেই থাকে, কোন সূত্রে পেয়েছেন, কিভাবে পেয়েছেন এবং জাতির জন্য যেটা, সেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, প্রকাশ করে দেন। মাঠে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নাই। আপনি তো জানেন যে এরকম আ বা সেই নিক্সন সরকারের পতন হয়েছিল। আপনার এই হুম, ডেমোক্রেটিক হাড়ি পার্টির পাতার জন্য। হাঁড়ি পাতার জন্য, রাইট? আপনার মনে আছে নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়, তখন বিচারপতি নাসিমুল হ না নিজামুল হক, রাইট? তার তার অফিসের কম্পিউটারে কে বা কারা অনেকেই অভিযোগ করেন জামাতের একটি অংশ সেখানে বা আড়ি পাতার ডিভাইস সেট করেছিল। যেটা দিয়ে ওই যে স্কাইপ কেলেঙ্কারি নামে পরিচিত যেই
ফোন আলাপা যেটি যেটি নিয়ে খুব অনেক রকম ধূম্র জাল তৈরি হয়েছে। যাই হোক, এই তার মানে কি অনেকে অভিযোগ করছেন অনেকেই যে জামাতের আগে থেকেই এরকম আড়ি পাতার ইকুইপমেন্ট তাদের আছে। ওই টেকনোলজি তাদের যেমন আছে, তারা ইংল্যান্ড থেকে ট্রেনিং ও নিয়ে এসেছে। আমি জানি না আপনি এই ব্যাপারে অবগত আছেন কিনা? না, আমি জানি না, আমি এগুলো সুইফট কমেন্টও করতে পারবো না, বাট স্কাইপ ফ্রি বা স্কাইপ যেটা বলছেন যে অ্যাপস দিয়ে যেভাবে ইয়ে হয়েছিল, সেটা তো একটা বড় ধরনের কেলেঙ্কারি। সেটা তো জামাত করেছে না কে করেছে তার থেকেও বড় কথা, যিনি এই এই রায় লিখছিলেন তিনি কেন এই ধরনের রায় করছিলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। আপনার রায় কেন আপনি আরেকজনকে সহায়তা নেবেন, বা এই যে ধরনের কথাবার্তা তখন এদের আলাপে এসেছিল, সেগুলো তো কোনো সুস্থ আলাপ ছিল না। তো আমি শুধু যারা করেছে আরেকটু আপনারা তাদের, হয়তো কোথাও মিস্টেক করছেন। সেটি কোনো খারাপ আলোচনা ছিল না। আ না তিনি অবশ্যই আলাপ সেটা খারাপ তিনি আলোচনা ছিল। বলেছেন কারণ কি হচ্ছে যে আপনি আপনার রায় কেন আরেকজনকে লিখে দিতে বলবেন? আপনি তো একজন আচ্ছা, বিচারপতি। লিখে বলেননি তো। উনি তো আমার মনে আছে কি জিয়া করিম সম্ভবত। আ তিনি তিনিও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একজন শিক্ষক বা গবেষক খুবই উচ্চ পদে আছেন। তো তিনি তার সঙ্গে পরামর্শ করছিলেন। ওখান থেকে তিনি কোন সিদ্ধান্ত নেননি। জানি না অনেকদিন আগের বিষয় আপনি এই বিতর্কটা আমি মানে তুলতেও যেটা চাই হয়ে থাকুক, আমি বলবো যে উনি পরামর্শ নিতে পারেন না। উনি কেন পরামর্শ নেবেন? উনি কি উনি কি বিদেশি একজনের কাছ থেকে কেন পরামর্শ নেবেন? উনি তো বিদেশি অবস্থা, ওই ভদ্রলোক তো বিদেশে অবস্থান করছেন। ওই ভদ্রলোক তো এমন নয় যে উনার পাশাপাশি বসছেন, উনি যে আইন সহায়তা নিচ্ছেন সেরকম তো না। উনি তো স্কাইপে মানে কি, সেটা যদি বলেন তো উনি তো একজন বাংলাদেশী। আর তাইলে যদি সেটাই বলেন ডক্টর ইউনূস বাংলাদেশি হোক আর বিদেশী, যেই হোক, যখন আপনি তারা একজন সংবিধান বিচারপতি, লিখছে তারা আপনার বিদেশী। কর্মকাণ্ড সীমিত আছে। সুলতানা আপনার সাথে তর্ক করবেন এগুলা নিয়ে। যখন আপনি বিচারপতি, আপনার কিছু পবিত্রতা আছে। আপনি যাত্রার সাথে আলাপ করতে পারবেন না, যেখানে সেখানে যেতে পারবেন না। ডক্টর ইউনূসের আমলেও যেমন এগুলো মানা হচ্ছে না, এর আগের আমলেও মানা হয় নাই। এমনও হয়েছে যে টক শোতে গিয়ে বিচারপতি কথা বলে। বিচারপতি মানে কি লন্ডনে গিয়ে টক শোতে অংশ নেয় নাই? কোন সভ্যতায় এটা কাভার করে যে একজন বিচারপতি টেলিভিশন টক শোতে যায়? এই সমস্ত ফালতু কাজ ওরা অনেক করেছে এবং সেগুলো দেশের অনেক বদনাম কিন্তু আমার প্রশ্নটি আপনার কমায়। কাছে যে জামাতের কাছে আগে থেকেই এরকম আড়ি পাতার ডিভাইস, আড়ি পাতার টেকনোলজি তাদের কাছে নাকি আগে থেকেই ছিল। এখন তারা আমি নাকি নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমি জানি না। বাট ওকে আমি বলছি এটা অনৈতিক যদি থেকে থাকে, যদি তারা সেই কাজ করে থাকে। কিন্তু আমি না জেনে কেন কিভাবে বলবো যে তারা এটা করছে? এবং এটাও তো বলছি যে আপনাকে, যে যদি করে থাকে, যদি থেকে থাকে, তাহলে সেটা ফাঁকা আওয়াজ না দিয়ে তারা জাতির সাথে প্রকাশ করা উচিত। তো সেটাও তো তারা প্রকাশ করছে না। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে? বিএনপি কিভাবে দেখছে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করেন। না আপনার আপনার কোন পর্যবেক্ষণ না, কোন আমি বিএনপির মত ধারণ করি না, তো আমি বিএনপির কোনো মুখপাত্র নই। না আপনার কোন আলাপ আলোচনা তাদের সঙ্গে হয়েছে কিনা কিংবা ধরেন না ওরা হলেও অভিমুখে আছে আমি কিনা? তো ওরা কি মনে করে সেটা তো বলতে পারবো না। আমি তো তাদের মনের মধ্যে ঢুকি নাই। আমি আমি বিষয়টা অনৈতিক সেটা বলেছি। সেটা জি। আমার মত। আমি মত প্রকাশ করতেই পারি। কিন্তু বিএনপি কিভাবে নিচ্ছে সেটা আমি জানি না। এবং না নিচ্ছে সুখের বিষয় না এটা, যে একেবারে আনন্দে নেওয়ার এটা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে আমি একটু আবার জুলাই সনদই ব্যাক করি যে বলা হচ্ছে যে এই জুলাই সনদ হচ্ছে গোটা জাতির আশা আকাঙ্খা প্রতিফলিত হচ্ছে এই জুলাই সনদে। আপনার কাছে কি মনে হয়? এটা এক এক দলের দৃষ্টিতে। আমি মনে করি না যে এখন বললো যে আপনি জুলাই সনদের বিরুদ্ধে বলছেন না, বিরুদ্ধের বিষয় না। এখানে জাতীয় আকাঙ্ক্ষা যেটা বলা হচ্ছে সেটা মানে পার্টলি আসতেছে। এবং যারা এই ৯০ এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই জায়গায় অবশ্যই এখানে প্রতিফলন আছে অনেক কিছুই। কিন্তু এটা যদি বলা হয় যে একটা জাতির ঐক্যবদ্ধ কিছু, এই বিএনপি, জামাত এবং আর কয় দল মিলে যদি এটাতে স্বাক্ষর করে যদি মনে করে যে এটা যে পুরো জাতির মতামত আছে, এটা তো আমি মনে করি না। এটা মনে করার কোনো কারণ নাই। এখানে বাংলাদেশে আরো বড় বড় যে রাজনৈতিক দলগুলো এগুলো অনুপস্থিত। এখানে আওয়ামী লীগ অনুপস্থিত, জাতীয় পার্টি অনুপস্থিত, ১৪ দল অনুপস্থিত। এখন দেখা যাচ্ছে বাসদ বাসদ সিপিবি অনুপস্থিত। তাহলে আর কি আছে? জামাত, বিএনপি আর এই রবের দল, জাসদ, আর ২-৪টা খুচরা পার্টি আর এনসিপি,
যার এখনো নিবন্ধন নিয়েও সংকট আছে, তার মার্কাই নাই। তো এরকম এরকম কয়টা দল যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেটাই যে পুরো 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাতে ফুটে ওঠে, সেটাও যেমন আমি বিশ্বাস করি না, আবার এটা জাতীয় চেতনাতেও আসে না। যে জাতীয় চেতনা হলে সবার অংশগ্রহণমূলক কিছু যদি হয়ে থাকে সেটাতে আসবে। জি, বুঝতে পেরেছি। এখন দেখা যাক নিশ্চয়ই আর দিন বাকি আছে। সেই ২ দিনের মধ্যে ঘটনা কোন দিকে যায়। এমনিতে মানে আমি শেষ করে দিতে চাচ্ছিলাম। তারপরেও আমার আমি চাচ্ছি আপনি শেষ করেন। না, ওই যে সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে, মানুষ এই ব্যাপারে জানতে চায় সেখানে কি হচ্ছে। তারা তো এর মধ্যে আপনি জানেন যে তাদের মানে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অপরাধ গঠিত হওয়ার সঙ্গে, সঙ্গে তাদেরকে উম সিভিল মানে পুলিশের কাছে হস্তান্তর করার কথা। তারা সেটি সাব জেল ঘোষণা করে ক্যান্টনমেন্টেই সাব জেল ঘোষণা করেছে। মানে হস্তান্তর করেনি তারা। তো এই বিষয়টি কি আইনের বরখেলাপ হলো? নাকি সেনাবাহিনী তাদের দৃঢ়তার পরিচয় দিল? এটা আইনি দৃষ্টিতে দেখলে বরখেলাপ আছে। আবার আপনি যদি সেনাবাহিনীর দৃষ্টিতে দেখেন, তাদেরও তো এটা আছে যে তাদের আইনে তাদের বিচার হওয়ার কথা। বাট আমি বলব যে সেনাবাহিনী যেভাবে অ্যাক্ট করছে, দ্যাটস গুড ওয়ান। সরকার যা চাইছে, সরকার এদের বিরুদ্ধে যখনই আদালত যখন ওদের বিরুদ্ধে করেছে, আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার না করুক, কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে। এখন কিভাবে তাদেরকে প্রডিউস করবে এই আইন, এই মামলাটা কিভাবে যাবে, এটা আমাদের এখনো দেখার বিষয় আছে। এর মধ্যে আপনি দেখেন যে এই প্রতিহিংসামূলকও অনেক কাজ হয়ে যাচ্ছে। এই আসামিগুলো যারা আছে, তাদের 5 জন আর্মি পার্সনের ছবি নিয়ে টিএসসি তে আবার তাদেরকে অবমাননা করা হচ্ছে। তো সরকারের ইন্টেনশন কি, সেটাও মানুষ পর্যবেক্ষণ করছে। কারণ এটা প্রথমবারের মতো এমন একটা মামলা এসেছে সিভিল কোর্টে, যেটা অতীত ইতিহাসে আমরা দেখি নাই যে কোনো সার্ভিং জেনারেলদের বা আর্মি পার্সোনালদের এভাবে সিভিল কোর্টে বিচার হতে। রাইট, পুরো বিষয়টির পরিস্থিতি অনেকখানি ঘোলাটে এবং জটিল। কোন দিকে যায় বলা মুশকিল।